আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের আজকে মেবি লেকচারটি শুরু হতে চলছে। তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো এই চ্যাপ্টারে কিন্তু একটা ফর্মুলা কিন্তু খুব ভিআইপি, মানে ভিআইপি ফর্মুলা, সেটা হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি। এই ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা কিন্তু একটা মান বের করতে পারি। যদি এখানে এন এর মানটা 1 হয়, তো আমরা আর এর মানটা কত পাবো? তো দেখো, এটা যদি আমরা একটু মডিফাই করি, তো এখানে কি দাঁড়াবে? আর ইকুয়াল পিভি বাই এন টি, ঠিক আছে? তো এভাবে পাবো। তো যদি আমরা মানে এখানে পিভি থাকে, এন এর মান যদি 1 মোল ধরে, তাপমাত্রা যদি আমরা অনেক কেলভিন ধরি, তো এটা কী থাকবে? পিভি। তার মানে কী দাঁড়ালো এখানে? আর ইকুয়াল পিভি, ঠিক আছে? আমরা এটা পাচ্ছি। তো যেখানে কী ছিল? এন ইকুয়াল 1 মোল ছিল, তারপরে টি ইকুয়াল 1 কেলভিন ছিল। তো এখান থেকে চাইলে আমরা যে মোলের গ্যাস ধ্রুবক, এটা কিন্তু আমরা এখানে মোলের গ্যাস ধ্রুবক বের করেছি। তো এখান থেকে আমরা একটা সংজ্ঞা লিখতে পারি না? সংজ্ঞা লেখার ক্ষেত্রে যে এখানে আমরা যেহেতু এটা 1 মোল ধরলাম, 1 কেলভিন ধরলাম, তো লিখতে পারি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসে আয়তন প্রসারণজনিত যে কৃতকাজ সম্পন্ন করে তাকে মোলার গ্যাস ধ্রুবক, মানে হচ্ছে ক্যাপিটাল আর বলে। তো এটা হচ্ছে মেইনলি আমাদের ক নম্বরে এসে থাকে যে মোলের গ্যাস ধ্রুবক কাকে বলে, বা এটা মানে কি। তো কথা হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাস আয়তন প্রসারণজনিত যে কৃতকাজ সম্পন্ন হয় তাকে মোলের গ্যাস ধ্রুবক বলে। আচ্ছা, এখানে কৃতকাজ, তো এটা একক কি হতে পারে? জুল। একক কত হবে? জুল বলতে এখানে কাজের একক হচ্ছে জুল, এটা মিন করতেছি। তো দেখো, আমরা আসলে আরেকটু মডিফাই করতে পারি এটা। তো এখানে দাঁড়াবো হচ্ছে 1 মোল কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে মোলার গ্যাস ধ্রুবকের মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এই মানটা আমাদের লাগবে 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এটার মিনিংটা কি? আসলে মিনিংটা একটু শিখি। অর্থাৎ 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে গ্যাস কর্তৃক কৃতকাজ হয় তোমার 8.314 জুল, মানে কৃতকাজ হয় এত জুল, কাজের একক জুল, সেজন্য এখানে জুল লিখেছি। তো দেখো, এটা কিন্তু সার্বজনীন গ্যাস ধ্রুবক, মানে হচ্ছে যেহেতু যে কোনো গ্যাসের 1 মোল এর ক্ষেত্রে এই কৃতকাজের মান সমান থাকে, তাই আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। মানে হচ্ছে যে গ্যাস ধ্রুবক জিনিসটা কি মূলত, যে এখানে আমরা মান দেখলাম যে 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এটা কাকে বলে আমরা শিখে ফেলেছি। এরপর এটার মিনিংটা হচ্ছে যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে গ্যাস কর্তৃক কৃতকাজ
হচ্ছে কত 8.314। যেহেতু যে কোনো গ্যাসের 1 মোলের ক্ষেত্রে এই কৃতকাজের মান সমান থাকে, মানে যে কোনো গ্যাস হইতে পারে কিন্তু আর এর মানটা সমান, সেজন্য এটা কি বলা হয়, তাই আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। এটা কিন্তু খ নম্বরে এসে থাকে। তো খ নম্বরে আসলে আমরা একটু এইভাবে লং করে লিখবো, ঠিক আছে। তো এবার আসি বোলসম্যান ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট। সরি, এখানে লেখা ঠিকঠাক বোঝা যাচ্ছে না বিধায় আমি ক্যামেরা একটু ঠিক করতে চেয়েছি। অলরেডি মোটামুটি এখন সব ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো যে বোলসম্যান ধ্রুবক যেটা বললাম, বোলসম্যান ধ্রুবক, বোলসম্যান ধ্রুবক ইংলিশ টার্ম হচ্ছে BOLTZMAN কনস্ট্যান্ট। তো এটা মানেটা কি, এটা কাকে বলে এটাও আমাদের জানতে হবে। তো প্রথমে এটা মানেটাকে বুঝে নিই। 1 মোল গ্যাসের জন্য মোলার ধ্রুবক এই যে কিছু আগে শিখলাম, আর একটু কত 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। তো 1 মোল গ্যাসের জন্য মোলার তাপ ধ্রুবক হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তো 6.023 ইন্টু 10^23 T বা NAT, এটা যে কথা, এটা সেম কথা। এটুটি অণুর জন্য মোলার ধ্রুবকের মান হচ্ছে কত 8.314 জুল, আর হচ্ছে মোলার ধ্রুবকের মান এত জুল, মানে হচ্ছে যে জুল পার মোল পার কেলভিন যেটা আছে আর কি। তো একটি ক্ষেত্রে যদি আমরা বের করি একটি অণুর, তাহলে এটা কি হবে 8.314, এখানে দাঁড়াবো হচ্ছে Na। তো এটা যে কথা 8.314 ডিভাইড বাই 6.023 10^23 সেম কথা। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করবো তো এখানে একটা মান পাবো, সেটা হচ্ছে 1.38 ইন্টু 10^23। আচ্ছা, আমরা এটা না লিখি, আপাতত এদের থাক। তো এখন লিখি যে অণু প্রতি গ্যাস ধ্রুবককে, এটা কাকে বলে, এটা কাকে বলা হচ্ছে তোমার অণু প্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোলসম্যান ধ্রুবক বলে, ঠিক আছে। তো অণু প্রতি গ্যাস ধ্রুবকের মানকে কি বলা হয়, মানে হচ্ছে একটি অণুর গ্যাস মানে মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে বোলসম্যান ধ্রুবক। এটা মানটা কত 1.38 ইন্টু 10^23। এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এটা এককটি এটার এককটা হচ্ছে এখানে লিখি। আচ্ছা, এটা সূত্র হচ্ছে ধরো যে আমরা যেটা লিখলাম, এটা ফর্মুলা হচ্ছে এভাবে দাঁড়াচ্ছে না যে এটা মোলার ধ্রুবক, আর হচ্ছে NA, যে এটা হচ্ছে আমাদের বোলসম্যান ধ্রুবকের সূত্র। তো যেটা একক হচ্ছে জুল পার মলিকিউল পার কেলভিন। এই জুল পার মোল পার কেলভিন যেটা আছে ওটা আর কি সেম কথা, জুল পার মলিকিউল পার কেলভিন, এটা হচ্ছে আমাদের বোলসম্যান ধ্রুবকের একক। তো এখন আমরা বেশ কয়েকটা সূত্র শিখব। যেমন দিল হচ্ছে যে আগে কাকে বলে শিখবো, দেন সূত্র শিখবো, ঠিক আছে। এখানে কিন্তু তোমার বর্গের মানে হচ্ছে CRMS যেটা বলে বর্গমূল বর্গবেগ, তারপর হচ্ছে এমনি গতিশক্তি, নর্মাল গতিশক্তি, তারপর হচ্ছে বেশ কয়েকটা এখানে ওয়ার্ড আমরা পরিচিত হব। তো এখানে বর্গমূল বর্গবেগ মানে হচ্ছে CRMS যেটা বলে, ওটা কাকে বলে ওটা শিখি। তো এটা হচ্ছে গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের
গড় মানের বর্গমূলকে তোমার হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বা CRMS বেগ বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই একটা কনফিউজিং, এটা কিন্তু অনেকে মুছতে হতে খুব কষ্ট হয়ে যায়। তো আমরা টেকনিক্যালি ইউজ করতে পারি। এই যে এখানে কি বললো, কাকে বললো, বর্গমূল গড় বর্গবেগ। তো লাস্টের দিকে আগে যাই, তো বর্গবেগ আগে হবে, হ্যাঁ বর্গের, তারপর হচ্ছে কি গড় আছে না, গড় দিব, বর্গমূল মানে হচ্ছে কি এই ওয়ার্ডের লাস্টের দিকে যখন আমরা ডেফিনেশন লিখবো লাস্টের দিকে শুরু করবো, মানে বর্গমূলকে আগে রাখবো, গড়কে পরে রাখবো, এরপর বর্গমূলকে করবো, ঠিক আছে। তাহলে কিন্তু বিষয়টা ইজি হয়ে যায়। তো CRMS এর সূত্র আছে কত, মানে যে তোমার বর্গমূল গড় বর্গবেগের সূত্র হচ্ছে CRMS ইকুয়াল 3RT/m। এটা হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে তাপমাত্রা। তো RT যে কথা, PV সেম কথা, যদি আমরা n এর মানটা 1 ধরে রাখি, তো এটাকে যদি আমরা একটু মডিফাই করি, তো আমরা কি চাই, ঘনত্ব থেকে ρ/mv। তো ρ/mv যদি আমরা এখানে ফিল আপ করতে চাই বা আমরা দেখতে চাই, তো আমরা এখানে কী হবে 3p/ρ, আর এখানে একটা জিনিস লিখে রাখলাম কি, রো ইকুয়াল m/v। তো এখানে রো লিখেছি এখানে নিচে, তো এই যে v/m আছে না, তো v/m উল্টো প্রসেস করলে m/v যেটা হবে নিচে। তো এটা দিয়ে কিন্তু ফর্মুলা বা MCQ এসে থাকে, তো আমরা আশা করি পারবো। এবার আসি গতিশক্তি নিয়ে। গ্যাসের অণুসমূহের গতিশক্তি সেটা হচ্ছে ইকে ইকুয়াল 3/2 nRT। তো আরটির যে কথা পিভি সেম কথা, চাইলে আমরা পিভিও লিখতে পারি, কি লিখতে পারি, 3/2 পিভি। তো আমরা সেটা এখান থেকে আরেকটা মান আনতে পারি, সেটা হচ্ছে 3/2 লিখলাম। তো এন এর মানটা কত, এন তো এসভি ডব্লিউ/এম অনেক মান জানি। তো এখানে যদি আমরা ডব্লিউ/এম ধরি, আরটি লিখতে পারতেছি না, তো এটা হইতে পারে, মানে এনের জায়গায় এটা লিখতে পারি, এনের জায়গায় এসভি লিখতে পারি। তো যখন উদ্দীপকের, এটা হচ্ছে উদ্দীপকের ইনফরমেশনের ভিত্তি করে লেখা, আর উদ্দীপক যদি তোমাকে যে মানটা দেওয়া থাকে ওটার ভিত্তি করে তুমি এনের মানটা এখানে ডব্লিউ/এম হবে নাকি এসভি হবে সেটা তুমি লিখে থাকবা। এবার আসি একটি অণুর গতিশক্তি। এখানে তো অণুসমূহে লিখলাম, তাই না। তো এখন লিখেছে একটি অণু, যদি একটির ক্ষেত্রে বলে, তো গ্যাসের একটি অণুর গতিশক্তি ইকে ইকুয়াল 3/2 কেটি। কি লিখেছি, কেটি, আর এখানে কি হচ্ছে তোমার বোলসম্যান ধ্রুবক, যে মানটা কিছুক্ষণ আগে আমরা শিখেছি, যে কি ইকুয়াল R/NA। হ্যাঁ, তো এটা মানটা কত শিখেছিলাম, 1.38 ইন্টু 10⁻, এই মানটা কিন্তু মনে রাখতে হবে, -23, ঠিক আছে, জুল পার মলিকিউল পার কেলভিন, ঠিক আছে। তো এবার আমরা বেশ কয়েকটা শিখবো, মানে হচ্ছে এমসিকিউর জন্য, যেটা কি বলে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা মানে হচ্ছে তোমার ডিগ্রিস অফ ফ্রিডম, ঠিক আছে, ডিগ্রিস অফ ফ্রিডম, বা আমরা এটা নিকনেম কি বলতে পারি, ডফ, DOF। ডফ কিন্তু একটা ব্র্যান্ডের নাম, তোমরা অনেকে হয়তো জানো যে এটা, এই ব্র্যান্ডের কাপড় কিন্তু অনেক ভালো হয়। আমি এখানে প্রমোট করতেছি না, ঠিক আছে। ডফের যে প্যান্ট থেকে শুরু করে বেশ কয়েকটা প্রোডাক্ট কিন্তু সেল হয় এই যে ডফ থেকে। তো ডফের পুনরূপ কি, ডিগ্রিস অফ ফ্রিডম। এটা হচ্ছে তোমার কিসের জন্য, ফিজিক্সের ক্ষেত্রে যদি পুনরূপ বলে তাহলে এটা এমনটা হবে, মানে আমরা সায়েন্স স্টুডেন্টের জন্য হচ্ছে এটাই। তো দেখো এটা স্বাধীনতার মাত্রা কাকে বলে, যদি পরীক্ষায় আসে, তো কেমন দেখবে, কোনো বস্তুর গতীয় অবস্থা বা অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলরাশি
চলরাশির প্রয়োজন হয় তাকে কি বলি? স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা। তো কোনো বস্তুর গতীয় অবস্থা বা অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলরাশির প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলে। তো স্বাধীনতার মাত্রা কয় প্রকার যদি আসে তাহলে আমরা লিখব হচ্ছে স্বাধীনতার মাত্রা 3 প্রকার। 3 প্রকার কি কি? তোমার হচ্ছে যথা এক রোমান সংখ্যা 1 দিয়ে লিখলাম হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে হবে হচ্ছে তোমার 3টি, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে যদি হয় কয়টি? 3টি হবে। এবার 2 নম্বর দিলাম হচ্ছে তোমার ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে কিন্তু 2টি হয় 3টি হয়, মানে বলা যায় না এক সময় এক একটা হয়। এবার 3 নম্বরটা হচ্ছে কম্পন গতি। 3 হচ্ছে কম্পন গতি। এটা কয়টি? এটা 3টি। তো কম্পন তারপর হচ্ছে তোমার এখানে আচ্ছা, স্বাধীনতা ফর্মুলা যে একটা ফর্মুলা আছে এটা, তো ওই ফর্মুলাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। সেটা হচ্ছে যে স্বাধীনতার মাত্রা, যে স্বাধীনতার মাত্রা এটা কেমনে বের করবো? এটা হচ্ছে তোমার এটা ইকুয়াল 3a - b। তো আমি যদি পরিচয় দিতে চাই তো a হচ্ছে তোমার পরমাণু সংখ্যা, আর b হচ্ছে নিজেদের মধ্যে বন্ধন সংখ্যা। নিজেদের মধ্যে কি সংখ্যা? বন্ধন সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের a আর b এর পরিচয়। তো 3a - b। তো যত সংখ্যক থাকবে তত সংখ্যক, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে n is 3, এটা দিলাম। এখানে তোমার পরমাণুর সংখ্যা কয়টা? 4টা না? তো 3 গুণ 4, 3 4 12। নিজেদের মধ্যে বন্ধন সংখ্যা, তো সমাজের বন্ধন কয়টা? 3টা। তো 3 4 12, 12 বিয়োগ 3 কত হয়? 12 বিয়োগ 3 9 হয়। মানে বিষয়টা হচ্ছে তো স্বাধীনতা মাত্রা কত হবে? 9 হবে। যদি বের করতে বলো তো আমরা এটা এভাবেই বের করবো। এখানে আমি এমনি মুখস্থ করার জন্য বেশ কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি, দেখো। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এক পরমাণু গ্যাসের DOF মানে হচ্ছে তোমার যে স্বাধীনতা মাত্রা হচ্ছে কত? 3। তো এক পরমাণু বলে 3 হবে, ঠিক আছে। যদি তোমাকে দ্বি পরমাণু বলে মানে 2টি পরমাণু যুক্ত থাকলে তাহলে কি হবে এটার মানটা? তখন সেটা হবে তোমার 5, মানে 5টি। এটা 3টি, এটা 5টি। যদি একের অধিক থাকে বা পরমাণু থাকে, পরমাণু মানে হচ্ছে 2 এর অধিক, তাহলে কিন্তু হবে কয়টা? 6টা বা 7টা। তবে আমরা 6টাকে সবসময় কোনটা মনে রাখবো? 6টা থেকে মনে রাখবো, 7টা তেমন একটা আসে না। অনেক রাইটের বইয়ে 7 থাকে, তবে আমরা কিন্তু 6টা বা লেটেস্ট যে বইটা থাকবে ওটার উপর ভিত্তি করে লিখবো। আমি এখানে 6টা মনে রাখি। তারপর হচ্ছে যে প্রথমে শিখলাম একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি হচ্ছে 3/2 kT। তো এখানে 3/2 বসালাম, DOF বসালাম, KT বসালাম। কথা হচ্ছে এটা এই ফর্মুলাটা কখন হবে? এই ফর্মুলা তখন হবে যখন নাকি তোমাকে অণুর নাম দেওয়া থাকবে, অণুর নাম। যেমন হতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। যদি এগুলো মানে এভাবে থাকলে আর কি, তখন আমরা কী বসাবো? যে ফর্মুলাটা ইউজ করবো, মানে হচ্ছে কেটে তো থাকবে, সাথে যে মাত্রা থাকবে ওই মাত্রাটাও বসাই দিব। চলো একটা ম্যাথ করি। CRMS বর্গের উপরে ভিত্তি করে একটা ম্যাথ করি। প্রশ্ন হচ্ছে কি কত তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের RMS বেগ, এটা RMS বেগ বলা হয়, CRMS বেগ বলা হয়। RMS বেগ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের
আরএমএস বেগের দ্বিগুণ হবে। এটা কিন্তু তোমার সিকিউ গ নাম্বার বা এমসিকিউতে কিন্তু এসে থাকে। তো এটা সলিউশন কেমন করবো? প্রশ্ন আবার পড়ি, কত তাপমাত্রায় N2 বা নাইট্রোজেন গ্যাসের আরএমএস বেগ 30°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের দ্বিগুণ হবে? আচ্ছা, তো আমরা ফর্মুলা কি জানি? আচ্ছা, এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার N2 দিলাম, এটা সিআরএমএস বা এভাবে দিতে পারি, সিআরএমএস হচ্ছে N2, তারপর দিলাম হচ্ছে 2 গুণ, কারণ হচ্ছে অক্সিজেনের দ্বিগুণ, ঠিক আছে? তো 2 গুণ কার সিআরএমএস অক্সিজেনের সিআরএমএস, এভাবে লিখতে পারি। চলো এভাবে লিখতে পারি, সমস্যা নেই, যেখানে একভাবে লিখলে হয়। তো ফর্মুলা হচ্ছে √3RT/m, না লিখে ফেললাম। তো 2 গুণ 3R3' দিলাম, M' দিলাম, কেন? কারণ এখানে হচ্ছে, চলে আমি এখানে অ্যান্ড্রয়েড দিতে পারতেছি এম, তারপর হচ্ছে এখানে কি Mn2 দিতে পারতেছি, T অক্সিজেন, তো হচ্ছে মানে ওখানে দেখি নাই, কোনো একভাবে লিখলেই হয়। তো দেখো উভয় পক্ষ এখানে রুট আছে, তো রুট চলে গেছে, 3R আছে, 3R চলে গেছে, তো ফাইনালি কি থাকবে? T/m থাকবে। তারপর হচ্ছে তোমার যদি এখানে, আচ্ছা আমি উভয় পক্ষে যদি বর্গ করি আর কি, উভয় পক্ষে বর্গ করলে তো 2 দ্বিগুণ কত হবে? 4 হবে না? 4। তো উভয়কে বর্গ করলে স্কয়ার রুট কাটে যায়, তবে 3R চলে যায়, এখানে যেগুলো মিললো ওগুলো চলে যায়। তো ফাইনাল মান থাকবে হচ্ছে এটা। তো এখানে আমাকে বের করতে বললো হচ্ছে কত তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের, কত তাপমাত্রায়, মানে নাইট্রোজেনের তাপমাত্রা হচ্ছে এই যে এটা, তো টি বের করবো, তো বাকিটা নিচে আছে ওখানে গুণ হবে, তো 4 × T'/m' × m, ঠিক আছে? তো এখন তোমরা এই মানগুলো বসে দিলে হচ্ছে, এটা আমি সুতরাং দিলাম, তো এক লাইনে করে ফেলছি। 4 × T', এর মানটা কত? এখানে T' হচ্ছে তোমার 300 ডিগ্রি দিয়েছে, তো 273 যোগ করে কত হয়? 303, মানে হচ্ছে কেলভিন স্কেলে। তো m' কত? এখানে m' হচ্ছে তোমার, যদি আমরা এখানে যে তোমার কি আরএমএস বেগের ক্ষেত্রে যেহেতু বলছে SI, তো সেই ক্ষেত্রে m এর মানটা কত বসানো উচিত বলে মনে করি? দেখো অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু 32 × 10⁻³ মিটার কিউব, ঠিক আছে? এরপর এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের 28 × 10⁻³ মিটার কিউব, মানে হচ্ছে আমরা এটা তোমার ওই এককে নিয়ে গিয়েছি যাতে কোনো ইয়া না হয়। তো এখানে 10⁻³ চলে যায়, তো এখানে তুমি যখন ফাইনাল ক্যালকুলেশন করবা, তো তুমি একটা মানই পাবা, আর সেটা হচ্ছে 1060.5 ক্যালভিন। তো তুমি চাইলে এটা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারো, যদি অপশনে ডিগ্রি সেলসিয়াস থাকে তখন তুমি এটা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবে। কেন নিয়ে যাবো? 1060.5 ক্যালভিন, তো তুমি কি 273 বিয়োগ করলে হচ্ছে, তো তখন ফাইনাল মান হচ্ছে 7.5 ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল কেলভিন, ঠিক আছে? তো আমি বিয়োগ করার পর কিন্তু কিসে চলে আসছে? ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। চলো এবার আরও কিছু নতুন নতুন সূত্রের সাথে পরিচিত হই। যেমন ধরো তোমাকে দিল হচ্ছে কোনো গ্যাস অণুর ব্যাস হচ্ছে 2 × 10⁻⁻18 সেন্টিমিটার এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 3 × 10⁻19 হলে অণুর গড় মুক্ত পথ নির্ণয় করো। তো ব্যাস, এটাকে আমরা এখানে ব্যাস দেওয়া আছে, তার হচ্ছে ঘন সেন্টিমিটারে কী দেওয়া আছে? অণুর সংখ্যা দেওয়া আছে, গড় মুক্ত পথ বের করতে বলা হয়েছে। তো গড় মুক্ত পথ কিন্তু আমি আলাদাভাবে শিখেছি না, কারণ এটা ধরতে গেলে একটা লেস ইম্পর্টেন্ট টাইপের, তো সেই জন্য এটা আমরা ওভাবে লিখি নাই। তো দেখো এখানে কিন্তু এটা সূত্র, বেশ কয়েকটা সূত্র আছে, এক বিজ্ঞানী এক সূত্র দিয়েছেন। তো দেখো ক্লোসিয়াসের ক্ষেত্রে, তো ক্লোসিয়াসের সমীকরণ অনুযায়ী কী হবে? ল্যামডা ইকুয়াল 1/n⁻² এটাই হচ্ছে n2 অনুসংখ্যা, না? তার পায়ের মাত্রা আমরা জানি 3.1416। তো এখানে এটা কি? এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? এটা আমি এখানে লিখে দিন, এটা হচ্ছে ব্যাস, তারপরে এটা হচ্ছে n,
তো আমাকে বের করতে বলা হচ্ছে ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে গড়মুক্ত পথ। তো এখানে আমরা মানগুলো ঠিকঠাক বসিয়ে দিই। এন এর মানটা হলে গিয়ে তোমার 3 গুণ 10 পাওয়ার 90, তারপর হচ্ছে এটা 3.1416, এরপর এটা হচ্ছে যে 2 ইন্টু 10 পাওয়ার -18 সেন্টিমিটার না, তো 80 সেন্টিমিটার একে রাখলাম। তো আমাদের ফাইনালে এটা কিন্তু সেন্টিমিটার একে আসবে। তো ক্যালকুলেশন করো ঠিকঠাক, তো অ্যান্সার আসবে হচ্ছে 2.65 ইন্টু 10 পাওয়ার -5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন প্রসেসের ক্ষেত্রে এটা, এখন আরেকটা বিজ্ঞান সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। তো ওদের ক্ষেত্রে কী হবে, ম্যাক্সওয়েল একটা ফর্মুলা দিয়েছেন, এখানে ফর্মুলা দিয়েছে, সেটা হচ্ছে আচ্ছা এটা সমীকরণটা আমি লিখে ফেলি। তো ম্যাক্সওয়েলের সমীকরণ অনুযায়ী, এটা অনুযায়ী ল্যামডা হচ্ছে তোমার 1/, জাস্ট একটা √2 বসিয়ে দিছে, √2 বসিয়ে দিছে, বাকি সবগুলো হচ্ছে ঠিক আগেরটার মতন ঠিকঠাক, ঠিক আছে। জাস্ট একটা √2 বসালে কি ম্যাক্সওয়েল সাহেব, মানে এটার প্রায় সেম ব্যবধান এক জায়গায়। তো এখানে আমরা সব √2 বসাবো, তাই এই পুরো মানটা বসাবো, এই পুরো মানটা ধরো আমরা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার ক্যালকুলেশন করে তুমি মান পাওয়া হচ্ছে 1.876 ইন্টু 6 ইন্টু 10 পাওয়ার -5 সেন্টিমিটার। তো ম্যাক্সওয়েলের ক্ষেত্রে কিন্তু এটা যদি পরীক্ষায় বলে যে ক্লোসেসের সমীকরণ অনুসারে বের করো, মানে সাইন্টিফিক তোমার সায়েন্টিস্টের নাম যদি দিয়ে থাকে তো আমরা ওভাবে বের করবো। যদি কিছু না বলে তাহলে আমরা প্রসেস দিয়ে করলে কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে এখন তোমরা নিজে একটা ট্রাই করো সেম টাইপের ম্যাথ। আমি এখানে ব্যাসার্ধ দিয়েছি কোনো পরমাণু ব্যাসার্ধ তোমার 3.6 ইন্টু 10 পাওয়ার 10 মিটার, এটা মিটার একে দিলাম, এবং তোমার এটা এবং ঠিক আছে, এবং সেন্ট দিলাম প্রতি ঘন সেন্টিমিটারে এই অনুসংখ্যা কত 2.79 ইন্টু 10 পাওয়ার 90 ফলে অণুর গড়মুক্ত পথ কত, অণুর গড়মুক্ত পথ কত, ঠিক আছে, এটা নির্ণয় করো। তো ক্লসিয়াসের সাহায্যে প্রথমে করি। ক্লসিয়াসের সমীকরণ অনুযায়ী ল্যামডা ইকুয়াল কত হবে 1/, যে n পাই ব্যাসার্ধ স্কয়ার। তো যদি আমাকে কোশ্চেন কিন্তু এমসি এভাবে দিতে পারে যে ক্লসিয়াসের সমীকরণ, এটা লেখে না, লেখলো কি অণুর গড়মুক্ত পথ ব্যাসের সাথে সম্পর্কে কি, সেটা হচ্ছে ব্যাসের বর্গের ব্যাসানুপাতিক, ঠিক আছে। আমরা এভাবে তখন সলভ করবো বা মার্ক করবো অ্যান্সারটা। তো এখানে এনের মানটা কত 2.79 10 পাওয়ার কত ইন্টু 10 পাওয়ার 90, তো এখানে 3.1416 ইন্টু যেখানে তোমাকে দিয়েছে ব্যাসার্ধ, তোমার লাগবে হচ্ছে ব্যাস, তো এখানে কী করতে হবে, 2 গুণ করতে হবে না, তো 2 ইন্টু 3.6 ইন্টু কত হবে 10 পাওয়ার -10 হবে, স্কয়ার করতে হবে একটা, হ্যাঁ এখানে স্কয়ার করতে হবে, লেখা বুঝে যাচ্ছে না, আমি মুখে বলতেছি, তোমার লিখে ফেলো। এরপর এখানে কী হবে অ্যান্সার 2.2 ইন্টু 10 পাওয়ার কত 6 নাকি 8 মিটার। তো এখন যদি আমি ম্যাক্সওয়েল বলি, তো ম্যাক্সওয়েলের ক্ষেত্রে কী হবে, জাস্ট একটা কী বসাবা, এখানে একটা √2 একটা এক্সট্রা বসাবা, বাকি যে মানটা আছে সব মানটা বসাবা, অ্যান্সার আসবে হচ্ছে তোমার 2.56 ইন্টু 10 পাওয়ার -8 মিটার। অ্যান্সার ঠিক আছে, তুমি একটা ক্যালকুলেশন করে দেখিও, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে অবশ্যই দেখবা। আর আজকে এদূর থাক। আচ্ছা, আর লাস্ট এমন একটা ম্যাথ দিই, লাস্ট ম্যাথ হচ্ছে যে ধরো তোমাকে দিয়ে দিল কোনো গ্যাস অণু ব্যাসার্ধ, কোনো গ্যাস অণু ব্যাসার্ধ 1.2 ইন্টু 10 পাওয়ার -10 মিটার এবং গড় মুক্ত পথ হচ্ছে কত 2.6 ইন্টু 10 পাওয়ার -8 মিটার। তো বললো কি উক্ত গ্যাসের 1 ঘনমিটারে আয়তনে অনুসংখ্যা নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো
যদি এক কোশ্চেন যদি আরও বাড়ায় ফেলি, তো সেটা হচ্ছে যদি একটু বাড়ায়, যদি অণুগুলোর মূল গড় বর্গবেগ মানে হচ্ছে সিআরএমএস বেগ 800 মিটার পার সেকেন্ড হয়, তবে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় খুব খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, নির্ণয় করো। এটাকে হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্ক করবে এটা, যে কোনো গ্যাস সন্ধ্যের ব্যাসার্ধ দিল একটা গড়মুক্ত পথে দিয়ে দিয়েছে, ঘনমিটারে আয়তনে অনুসংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। তো অনুসংখ্যা বের করতে বলেছে, আমরা সূত্র কি জানি, তো বললাম যে যদি কোনো সাইন্টিফিক নাম না দেয় তো আমরা একটা সূত্র দিয়ে করবো 1/n পাই তোমার ব্যাস যেটা আছে এটা স্কোয়ার মানে হচ্ছে ব্যাস, এটা ব্যাসে আমি সিগমা দ্বারা প্রকাশ করেছি এখানে। তো এখানে কী কী দেওয়া আছে তোমাকে এটা সলিউশন। তো ল্যামডা মান দিল 2.6 × 10⁻⁸। তো এখানে যে মানগুলো দিয়েছে সব লিখে ফেলে, এর মানটা দিয়ে নেয়, তো 341416 এটা বের করতে হবে। তো এখানে কী দিয়েছে, এটা তোমাকে ব্যাসার্ধ, তো এটা ব্যাসার্ধকে আমরা যদি ব্যাস নির্ণয় করে দ্বিগুণ করতে হবে 1.2 × কত 10⁻10, ঠিক আছে, এটা স্কোয়ার। তো আমরা যখন ক্যালকুলেশন সব কিছু করবো, তো আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে n ইকুয়াল কত 2.125 × 10⁻26। তো তোমরা চাইলে ম্যাক্সগুলো দিয়ে বের করতে পারো কত আসে দেখো, তবে আমরা এটা দিয়ে করার ট্রাই করবো, এটা এত ঠিক অ্যান্সার। তো এখানে আমাকে কী বলেছে, যদি পরমাণুর অণুগুলোর মূল গড় বর্গবেগ মানে সিআরএমএস বেগ হচ্ছে 800 মিটার পার সেকেন্ড হয়, তবে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় ব্যবধান কত, সময় ব্যয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমি কি জানি অ্যাসিকের ভিটি জানি না, অ্যাসিকের কি জানি ভিটি না, যে ঠিক এটার মতন, এটাকে হয়তো তোমার দূরত্ব, তো পথ পার্থক্য, এটা কিন্তু গড়মুক্ত পথ, এটা একটা দূরত্ব না, ল্যামডা একটা দূরত্ব না, তো এখানে ব্যাগ, তো এটা সিআরএমএস একটা ব্যাগ না, তো এখানে টি না, ঠিক এটার মতন কপি, ঠিক আছে। জাস্ট আমরা একটু হয়তো ভাষাগত দিক একটু ভিন্ন হচ্ছে। তো এখানে টিটা আমরা কী পারবো, ল্যামডা বাই সিআরএমএস, এখন মানটা জাস্ট বসিয়ে দাও। তো এখানে 2.6 ল্যামডা মানটা এই যেখানে দেওয়া আছে আমাকে 2.6 এর 10 কত -8, এরপর এখানে সিএমএস ব্যাক দিয়েছে কত 800, তো 800 দিলাম, তো তুমি ভাগ করে কত পাবা 3.25 × 10⁻11 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের আনসার। তো বেশি ট্রিকি এমন কোয়েশ্চেন কিন্তু সচরাচর দেয় না, যদি দিয়ে থাকে তখন কী করবো, সেজন্য আমরা এভাবে একটা শিখে রেখেছি। তো আমাদের খুবই আর তেমন একটা ক্লাস নেওয়া লাগবে না, কারণ চ্যাপ্টার এমনিতে খুবই ছোটো, থিওরি বেশি। তোমার মেন বই থেকে যদি ইসাক সাহেবের বই থাকে, মানে ইসাক স্যারের বই থাকে, তো তোমরা ওই বই থেকে রিডিং পড়বা, সূত্র একটু দেখবা, আর ওখানে ম্যাথ কিছু আছে ওগুলো একটু তোমরা দেখবে অবশ্যই, তাহলে কিন্তু আরও ক্লিয়ারটা পারবে, ঠিক আছে। আমি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই হবে। তো পেজের লাস্টে কতগুলো ইয়ে থাকে, একটা পেজ থাকবে এক নজরে বা সংক্ষেপে, একটা লাস্ট একটা পেজে থাকে মানে অনুশীলনের আগে করে, তো ওটাকে দেখবো, ওখানে খুবই ইম্পর্টেন্ট, মানে ওখানে সূত্র সব দিবে, ওখানে তোমার থিওরি যেগুলো পরীক্ষায় বেশি আসে, অ্যাডমিশন টেস্টে আসে, বোর্ড কোয়েশ্চেনে আসে, ওগুলো সবই কিন্তু ওখানে থাকে। তো আমরা ওটা স্কিপ রেখে যাবো না, ঠিক আছে, ওটা আমাদের তোমার ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তো নেক্সট ক্লাসে আমরা আগে মানে যেগুলো বাকি আছে, যে টাইপগুলো বাকি আছে, ওগুলো নিয়ে আমরা থিওরি বলো, ম্যাথমেটিক্স বলো, তোমার ওগুলো আমরা করবো, ঠিক আছে। তো এই আমাদের খুব সম্ভবত 5-7টা লেকচারে কিন্তু চ্যাপ্টারটা মানে এন্ডিং দিতে পারতেছি, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার ম্যাথ কম, তারপর হচ্ছে থিওরিক্যাল বেশি, তো থিওরি তো অত কিছু লেখা যাচ্ছে না বা শেখানো যাচ্ছে না, তো আমি যেখান থেকে বলতেছি তোমরা ওখান থেকেই আশা করি শিখে ফেলবা। আর অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে ভালো কোয়েশ্চেন হয়, তো আশা করি তোমরা বোর্ড কোয়েশ্চেন বলো, মেইন বই বলো, অনুশীলনী বলো, শিখে ফেলবা, ঠিক আছে। আর যারা এখন একাডেমিক আছো তাদেরকে বলবো এখন থেকেই অনুশীলনী যেগুলো আছে এমসিকিউ, তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তো এগুলো এখন থেকে, ম্যাথমেটিক্স আছে তোমার হায়ার ম্যাথ, তো এখন থেকে তোমরা ওগুলো ক্লিয়ার করতে থাকো, এখন যাদের সময় আছে আর কি, সময় থাকতে তোমরা পরিশ্রম করা শুরু করে দাও, কারণ বিকজ তোমাদের যে এইচএসসি রেজাল্টও ডিপেন্ড করে তোমার ভালো একটা ভার্সিটি, ভালো মেডিকেল বা যে কোনো ভালো ইঞ্জিনিয়ার বলো, তো সব জায়গায় এটা ডিপেন্ড করে যে তোমার রেজাল্ট কী। তো সেই ক্ষেত্রে জিপিএটা কিন্তু আমাদের ভালো চাই, এবং
অ্যাডমিশন যাতে অত প্রেশার না হয়, খুব ইজিভাবে যদি আমরা নিয়ে থাকি, বা যদি ওভাবে স্মার্টলি নিতে চাই, তো এখন থেকে যদি আমরা হার্ডওয়ার্কটা করি, তাহলে ওই সময় কিন্তু খুব ইজি হয়ে যাবে কোথাও ভালো কোথাও চান্স পাওয়াটা। ঠিক আছে, তো আর কথা না বাড়ে, তোমরা আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।